আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। তিস্তার পানির বন্টন নিয়ে কঠোর বার্তা ডক্টর ইউনূসের। আরও থাকছে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সরকারি খরচেই হবে। জানিয়ে দেব গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির 2 নেতা বহিষ্কার। এবং সবশেষ জানিয়ে দেব জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী মাত্র 7 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় কোনো দেশের লাভ হচ্ছে না উল্লেখ করে পানি বন্টনের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন তিনি। ভারতের সরকারি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, 2 দেশের মধ্যকার পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুসারে সমাধান করা উচিত। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট অধিকার রয়েছে, এ অধিকার বজায় রাখতে চাই। তিনি বলেন, এই ইস্যুতে বসে পানি বন্টন কোনো উদ্দেশ্য সাধন হচ্ছে না। আমি যদি জানি কি পরিমাণ পানি পাবো, যদিও আমি খুশি না হয়ে সই করি, তাও সেটি ভালো হবে। এ সমস্যার সমাধান করতে হবে। এর আগে পিটিআইকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে সাক্ষাৎকার দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায়। গত 13 আগস্ট শেখ হাসিনার দেয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, ভারতের তার অবস্থান কারণে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কেননা আমরা তাকে ফেরাতে চাই। তিনি সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত, কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না। তিনি বলেন, আমরা বেশ দৃঢ়ভাবে বলছি আর তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তিনি সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিক পথেই সেখানে গেছেন। জনগণের গণ অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি সেখানে গেছেন। গত 13 আগস্ট শেখ হাসিনার ন্যায় বিচার দাবি করে বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই দ্রুতত চিহ্নিত এবং শাস্তি দাবি করেন। এসব বিষয় সামনে রেখে ডক্টর ইউনূস বলেন, এটি আমাদের বা ভারতের কারোর জন্য ভালো নয়। এ নিয়ে অস্বস্তি রয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে হওয়া নৃশংসতার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এজন্য তাকে দেশে আনা প্রয়োজন। তিনি আরও বলেন, তাকে ফিরিয়ে আনা না হলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে। এদিকে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সরকারি খরচে তৈরি হচ্ছে তথ্য ভাণ্ডার। জুলাই থেকে শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এক পর্যায়ে এক দফার চূড়ান্ত আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান। গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এ আন্দোলনে প্রাণ হারায় কয়েকশো ছাত্র জনতা। আহত হয়ে 18,000-এর বেশি মানুষ চিকিৎসা নেন দেশের সরকারি বেসরকারি হাসপাতালে। আহতরা এখনও কাতরাচ্ছেন হাসপাতালে। শুধু জাতীয় অর্থোপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিটুর চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ। তাদের অনেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন। এছাড়া দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগছে অনেকের। অন্তর্বর্তীকালীন সরকার আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে। সরকার চিকিৎসার ব্যয়ভার বহনের কথা বললেও এর সিংহভাগ রাজনৈতিক কেন্দ্রিক। রাজধানীর বাইরে অনেকে অর্থভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। তাদের একজন বরিশালের তাজুল ইসলাম সাব্বির। আন্দোলনের ফলে চোখ গুলিবিদ্ধ হন বরিশালের চৌরামাদ্দি খান ফজলের রব চৌধুরী সিনিয়র আলেম মাদ্রাসার শিক্ষার্থী। রাজধানীর বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চিকিৎসা শেষে অর্থভাবে তাইজুল গ্রামের বাড়িতে যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন। বাম চোখসহ শরীরের তার 22টি ছোড়া গুলি লাগে। একটা গুলি চোখের ভেতরে ঢুকে যায়। দেশে অস্ত্রোপচার করা সম্ভব নয়, বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার নিশাত পারভিন বলেন, তাইজুলের চোখের গুলিটা অনেক ভেতরে ঢুকে গেছে। এখন তাকে রক্ষা করতে হলে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। এর জন্য প্রয়োজন 8 থেকে 10 লাখ টাকা। জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।
এতে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দেন সাধারণ মানুষও। 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। আন্দোলনের প্রাণহানি ও আহতদের সংখ্যা নিয়ে মত পার্থক্য রয়েছে। এর সঠিক সংখ্যা তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতালের কাছে চাওয়া হয়েছে তথ্য। গত বুধবার পর্যন্ত তথ্যের দেখা গেছে ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছে 618 জন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার আগে মারা যান 440 জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 178 জনের। আর আহত হয়েছেন 17,869 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মঈন আহসান বলেন, আন্দোলনে আহত নিহতদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া আগে থেকেই চলছিল, তবে 5ই আগস্টের পর থেকে এটি আরও জোরালো হয়েছে। এখন কোনো তাড়াহুড়া না করে সঠিক তথ্য নিরূপণের চেষ্টা করছি আমরা। তবে অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নেন। নানা জটিলতায় অনেক প্রতিষ্ঠান হতাহতের তথ্য সংরক্ষণ করতে পারেনি। আহতদের চিকিৎসার ব্যয় সরকারিভাবে বহন করা হচ্ছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের সাহায্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে মনিটরিং করা হচ্ছে। গাজীপুরের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির 2 নেতা বহিষ্কার। গাজীপুরের শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদ মশিউর রহমান ও এম এ গনি মৈশাল নামের বিএনপির 2 নেতাকে বহিষ্কার করা হয়েছে। গাজীপুর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত আলাদা পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান ফকির 2 নেতাকে বহিষ্কারের বিষয়টি কালবেলাকায় নিশ্চিত করেছে। বহিষ্কৃত নেতা মোহাম্মদ মশিউর রহমান নয়াজ শ্রীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, আর এম এ গনি মৈশাল শ্রীপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। চিঠিতে বলা হয়, গাজীপুর জেলার শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন বিরোধী কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ থাকায় দলীয় পদসহ সব পদ থেকে মোহাম্মদ মশিউর রহমান নয়েজ ও এম এ গনি মৈশালকে অব্যাহতি দেওয়া হলো। উপরোক্ত আদেশ গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান অনুমোদন করেছেন। শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আসলে কী কারণে দল থেকে তাদের অব্যাহতি হয়েছে তা তার জানা নেই বলে জানান তিনি।